আদি কৈলাস এটা শুধুই কোনো জায়গা নয়, এটা এমন একটা যাত্রা যেখানে রাস্তার প্রতিটা বাঁকে থাকে প্রার্থনা আর প্রতিটা চড়াইয়ে থাকে তপস্যা। এ এক এমন যাত্রা যেখানে নিজেকে খুঁজে পাওয়া যায় গভীরভাবে, যেখানে শত কষ্টের শত সাধ্যের উত্তর হয় কয়েক মুহূর্তের অনুভূতি মাত্র। এই যাত্রাপথের আস্বাদ নিতে নিতে মহা অষ্টমীর পুণ্য লগ্নে পৌঁছে যাই মহাদেবের পাদদেশে। আর মেঘের আড়াল থেকে যখন প্রথম পেলাম সেই দর্শন, তখন আমি ভাষাহীন। এই ঐশ্বরিক দৃশ্যের মুগ্ধতা যেন শিহরণ জাগাচ্ছিল সারা শরীরে। ঠোঁটের ডগায় তখন আওড়াচ্ছিলাম শিবের নাম। এলোমেলো হয়ে যাচ্ছিল সমস্ত স্মৃতি। মনের মধ্যে নেমে আসছিল এক অদ্ভুত দীর্ঘ প্রশান্তি। বারবার নিজেকে শুধোচ্ছিলাম, এটাই কি তবে ঈশ্বর দর্শন? আসলে শিবের সাথে আমার এক অদ্ভুত টান রয়েছে, বলা যায় এক আত্মিক যোগ রয়েছে। যখনই কিছু ভেবেছি তখনই যেন কেমন এক মায়াবী রূপে তা অনুভব করেছি। তাই হঠাৎ এক শ্রাবণ ঘন সন্ধ্যায় মেশোর সাথে আলোচনা হতে হতেই সব কেমন নিমেষে প্ল্যান হয়ে গেল। কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কি করলাম আর কি দেখলাম, সমস্ত কিছু নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এই আদি কৈলাসের সিরিজ নিয়ে। তাই সবাইকে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমি অভি, আর সবাইকে জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল অভি ও অভিযাত্রী। নমস্কার, আমি অভি অভিযাত্রীর এবারের ব্লগ কি আসতে চলেছে সেটা তো আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তবে সবার আগে সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। সবার পুজো খুব ভালো কাটুক। আজকে হচ্ছে চতুর্থী, আর এইবারের ব্লগ শুরু হচ্ছে একটু অন্য জায়গা থেকে। প্রত্যেকবার সাধারণত কী হয়, ব্লগ শুরু হয় আমাদের বাড়ি হাওড়ার বাড়ি থেকে, কিন্তু এইবারের ব্লগ শুরু হচ্ছে আসানসোল চিত্তরঞ্জন থেকে। রূপনারায়ণপুরে আমার মাসির বাড়ি। আমরা আজকে আছি মাসির বাড়িতে। মাসির বাড়ি থেকে আমরা যাব হচ্ছে মধুপুর স্টেশন। দুপুর 1-1:30টার মধ্যে স্নান খাওয়া দাওয়া সেরে ব্যাগপত্র গুছিয়ে সবাই রেডি। নিচে গাড়িও চলে এসছে যাতে করে আমরা পৌঁছে যাব রূপনারায়ণপুর থেকে মধুপুর স্টেশন। এই হচ্ছে সবার লাগেজ, সবাই মোটামুটি রেডি আর বেরোবে বলে একদম উৎসাহিত। কৃষ্ণদা এসে গেছে, আমাদের নিয়ে যাবে কৃষ্ণদা মধুপুর স্টেশন। আর এই সময় আকাশ পুরো কালো, অলরেডি বৃষ্টি স্টার্টও হয়ে গেছে। আমরা সবাই বসে গেছি গাড়িতে, এবার যাত্রা শুরু হলো মধুপুরের উদ্দেশ্যে। হর হর মহাদেব। ভরা দুর্গাপুজোয় ট্রেনের টিকিট পাওয়া ছিল একটা বড় চ্যালেঞ্জ। লালকুয়া এক্সপ্রেস রিগ্রেট, বাগ এক্সপ্রেস প্রচুর টাইম লাগায়, তাই প্ল্যান বি ভায়া দিল্লি। তাতেও বিপদ, হাওড়া শিয়ালদা 2 রাজধানী রিগ্রেট। পূর্বা এক্সপ্রেসে বিশাল ওয়েটিং লিস্ট। তখন ভরসা এই মধুপুর আনন্দ বিহার হামসাফার এক্সপ্রেস। ঘড়ি বলছে 2:15, আর আমরা এখন ক্রস করছি হিন্দুস্তান কেবলসের জায়গাটা। একসময় জায়গাটা খুব রমরমা ছিল, এখন একদম মানে নিয়ে গেছে যেটাকে বলে সেই জায়গায়। আর সামনে আসছে চিত্তরঞ্জনের গেট, রেল ইঞ্জিনের শহর চিত্তরঞ্জন। আর মাথার উপরে একদম পুরো ঘন কালো, একদম সেই শ্রাবণ কালো আকাশ, যদিও এটা শরৎকাল। দেখা যাক কতক্ষণ আমরা মধুপুর পৌঁছাই। তবে ভিউটা কিন্তু এই মুহূর্তে চরম। ভারতীয় রেলের এক অন্যতম গর্ব চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বা CLW। আর এই CLWকে ঘিরেই গড়ে উঠেছে ঝাড়খণ্ডের একদম সীমান্তে পশ্চিমবঙ্গের এই অপরূপ সুন্দর ও মনোমুগ্ধকর রেলের শহর চিত্তরঞ্জন। রাস্তার দুপাশে আদিম বৃক্ষের সমাহার যেন বৃষ্টি মাথায় নিয়েও আমাদের অভ্যর্থনা জানাচ্ছে আর মনে সাহস যোগাচ্ছে মহাদেবের দেশে পাড়ি দেওয়াকে। চিত্তরঞ্জন থেকে মধুপুরের দূরত্ব প্রায় 60 কিলোমিটার, সময় লাগে 2 ঘন্টা। চিত্তরঞ্জন বাস স্ট্যান্ড ক্রস করে শুরু হয়ে যায় ঝাড়খণ্ডের মিহিজাম। সামনে হাজির চিত্তরঞ্জন রেল স্টেশন। এই হচ্ছে চিত্তরঞ্জন স্টেশন। চিত্তরঞ্জন স্টেশনকে বাঁ হাতে রেখে আমরা এগিয়ে চলাম মধুপুরের দিকে। মাথার উপর মেঘের ঘনঘটা আর সামনে বোদমা পাহাড়কে সাক্ষী রেখে আমাদের গাড়ি ছুটে চলেছে জামতারা ফ্লাইওভার দিয়ে মধুপুরের উদ্দেশ্যে। দুপাশের কাশবন যেন বারবার মনে করিয়ে দিচ্ছে বাঙালির দুর্গাপুজোর আবেগ। তবু ছেড়ে চলেছি সেই পিছুটান।
জামতারা পেরিয়ে, বিদ্যাসাগর পেরিয়ে এগিয়ে চলেছি মধুপুরের দিকে। মধুপুর হলো ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলার অন্তর্গত একটি সদর। ছোট ছোট পাহাড়, নদী আর সাথে ঘন সবুজের সমারোহ এখানকার স্বাস্থ্যকর জলবায়ুর এক অন্যতম কারণ। একসময় বাঙালিদের দ্বিতীয় ঘরও ছিল এই মধুপুর। আমরা মধুপুর স্টেশনে এসে পৌঁছেছি 4:30, প্রায় 2.5 ঘন্টা টাইম লেগে গেল। আর এই আমাদের গাড়ি দাঁড়িয়ে। এই মধুপুরকে কিন্তু একটা সময় বলা তো বাঙালির দ্বিতীয় ঘর। মানে এখানকার জলবায়ু, আবহাওয়া এত ভালো ছিল, জল এত ভালো ছিল, তো লোকজন আসতো, বিশেষ করে বাঙালিরা আসতো আর এইখানে ঘর বাড়ি করে একদম এখানে থাকতো। তো এই হচ্ছে মধুপুর। আর মধুপুরের নামকরণের একটা অদ্ভুত ব্যাপার আছে, সেটা হচ্ছে মধু নামক একজন রাখাল ছিল, তার বিশাল গরুর পাল ছিল, তার নামের অনুসারেই হয় হচ্ছে মধুপুর। আপাতত আমরা মানে ফুটব্রিজ দিয়ে ওপরটায় উঠে এসেছি। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর যেটা বলছিলাম বাঙালির কথা বলতে বলতে, আশুতোষ মুখার্জি থেকে শুরু করে উমাপ্রসাদ মুখোপাধ্যায়, এনারা সবাই কিন্তু এই মধুপুরে এসে বাড়ি বাড়িয়েছিলেন। এই হচ্ছে আমাদের ট্রেন 12235 মধুপুর আনন্দ বিহার হামসাফার এক্সপ্রেস। তো আমি এখন রয়েছি 12235 মধুপুর আনন্দ বিহার হামসাফার এক্সপ্রেসের B13 কোচে। আজকে আমরা রওনা দিচ্ছি দিল্লির উদ্দেশ্যে। আজকে হচ্ছে 26শে সেপ্টেম্বর। যথারীতি বাংলায় পুজো শুরু হয়ে গেছে, একদম চতুর্থী চলছে, ভরা চতুর্থী। আর সেই চতুর্থীতে আমরা কলকাতার পুজোকে বিদায় জানিয়ে এই বছর রওনা দিচ্ছি আদি কৈলাস বাবার স্থানে। আর গাড়িটা ছাড়ে হচ্ছে একমাত্র মধুপুর থেকেই। তো এর জন্য আপনাদের যারা হাওড়া কলকাতা থেকে আসবেন তাদেরকে ব্রেক জার্নি করতে হবে, ভায়া মধুপুর হয়ে আসতে হবে। আর যাদের তো আসানসোল বাড়ি তারা বাই রোড মধুপুর চলে আসতে পারেন। 2 থেকে 2.5 ঘন্টা টাইম নিল। তো গাড়িটার সম্বন্ধে একটু বলে দিই। গাড়িটায় কোনো, প্রথম কথা হচ্ছে গাড়িটা কোনো প্যান্ট্রি কার নেই, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গাড়িটায় পুরোটাই এসি, 2টো স্লিপার কোচ রয়েছে আর প্রায় 16খানা কোচ। 16খানা কোচই হচ্ছে 3 AC কোচ, কোনো 2 AC নেই, কোনো 1 AC নেই। হামসাফার এক্সপ্রেসে যা হয় তো এইটাও তাই, মানে কোনো আলাদা কোনো তারতম্য নেই এটাতে। আর গাড়িটা মধুপুর থেকে ছেড়ে তারপরে যোশীডি, ঝাঝা পেরিয়ে তারপরে মোকামা, পাটনা, আরা জংশন, বক্সার, তারপরে আসবে দীনদয়াল উপাধ্যায়, তারপর কানপুর, তারপরে হচ্ছে আনন্দ বিহার। তো টোটাল 1236 কিলোমিটার ট্রাভেল করে এই গাড়িটা। আর টাইম নেয় প্রায় 17 ঘন্টা মতন। 12235 মধুপুর আনন্দ বিহার উইকলি সুপারফাস্ট হামসাফার এক্সপ্রেস প্রত্যেক শুক্রবার দিন বিকেল 5টা 5 মধুপুর থেকে ছেড়ে আনন্দ বিহার পৌঁছায় পরের দিন সকাল 10টা 50। হ্যাঁ, 5টা 5 একদম রাইট টাইম গাড়ি ছাড়লো। 12235 হামসাফার এক্সপ্রেস মধুপুর ছেড়ে আমরা চললাম পুজোর এই আনন্দ জমজমাটিকে বিদায় জানিয়ে আমরা এখন চললাম আদি কৈলাসের পথে। হর হর মহাদেব। ঠিক বিকেল 5টা 5 হুইসেল বাজিয়ে যাত্রা শুরু করলো হামসাফার এক্সপ্রেস। ছেড়ে চললো প্ল্যাটফর্ম আর সাথে সাথে কোচের মধ্যে শুরু হয়ে গেল আমাদের আড্ডা আর জমিয়ে খাওয়া দাওয়া। মাসি লুচি খাচ্ছে। আর কি খাচ্ছ? লাড্ডু দিয়ে লুচি খাচ্ছ নাকি কেক খেলে? তো সবারই পাবে, সবাই লুচি। শেষ বিকেলের ঝাপসা আলোয় দুপাশের সবুজ ধান ক্ষেত চিরে এগিয়ে চলেছে হামসাফার এক্সপ্রেস। পরবর্তী স্টপেজ যোশীডি। 5টা 40, 5টা 27 রাইট টাইম যোশীডির। গাড়ি 5টা 40 ঢুকলো যোশীডি স্টেশন। যোশীডিতে দাঁড়িয়ে আছে গাড়ি। আর দেওঘরে সবাই জল ঢালতে যাবে, তার জন্য এতটা ভিড় এখন এখানে। গাড়ি ছেড়ে দিচ্ছে যোশীডি থেকে। সন্ধে যত গড়াতে থাকলো সিগন্যালের আলো ততই উজ্জ্বল হতে থাকলো। হামসাফার এক্সপ্রেস এগিয়ে চললো ঝাঝা স্টেশনের দিকে। 18টা 35 আর গাড়ি এখন ঝাঝা ঢুকছে। भैया
क्या पता है ये? हाँ क्या 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 होता है इस पे? अच्छा अच्छा শাল পাতার পাতা বানবে। দেখুন শাল পাতা, কাঁচা শাল পাতা এই দিয়ে পাতা বানবে। আর এই হচ্ছে ঝাঝা স্টেশন, পুরো ঝাঝা স্টেশনে একদম এই শাল পাতা মেলে সব বসে আছে। ঝাঝা স্টেশনে পাতা বোনা দেখতে দেখতেই গাড়ির হুইসেল শুনে ট্রেনে উঠে পড়লাম। পরবর্তী স্টেশন কিউল জাংশন। গাড়ি এখন কিউল ঢুকছে, প্রায় রাইট টাইমই আছে, 7:35 রাইট টাইমই গাড়ি চলছে, 5-6 মিনিট লেট এদিক ওদিক হচ্ছে, বাদ বাকি ঠিকই আছে। কিউল একটু কিন্তু বড় জাংশন, মানে এর আগের ঝাঝার থেকে বড় জাংশন একটু কিউল। ये হচ্ছে কিউল স্টেশন। ये कौन सा प्लेटफॉर्म नंबर है? 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে হামসাফার এক্সপ্রেস 12235। আর এই যে ভেতরে বসে আছে এই কিউল শহর বিহার রাজ্যের লক্ষ্মীসরাই জেলার কিউল নদীর তীরে অবস্থিত। কথিত আছে এখানেই জৈন ধর্মের তীর্থঙ্কর মহাবীর কৈবল্য জ্ঞান অর্জন করেছিলেন। এই কিউল জাংশনেই হাওড়া দিল্লি রেলওয়ে শাখার সাথে ভাগলপুর রেল লাইনের শাখা এসে মেশে। এটা হচ্ছে কিউল নদী। এই কিউল নদীর ব্রিজ পেরোনোর পরেই আসবে হচ্ছে লক্ষ্মীসরাই। লক্ষ্মীসরাই থেকে এখন মাছ যায় বাংলায়। আর এই হচ্ছে কিউল নদী। অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, ক্যামেরায় কতটা আসছে সেটাও আমি বলতে পারবো না, কিন্তু তবুও চেষ্টা করলাম আপনাদেরকে তুলে ধরার। আর এই হচ্ছে লক্ষ্মীসরাই স্টেশনটা। গাড়ি এখন মোকামা ঢুকছে, মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি লেট আছে প্রায়। গঙ্গার দক্ষিণ তীরে অবস্থিত বিহারের এই মোকামা শহর ভারতবর্ষের মুসুর ডাল উৎপাদনে দ্বিতীয়। আর এই মোকামা আরও এক কারণে বাঙালিদের কাছে খুব আপন, কারণ মোকামা ঘাট রেলওয়ে স্টেশনেই বাঙালির বীর স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল চাকি মুজাফফরপুর অভিযানের পর ব্রিটিশ পুলিশের সম্মুখীন হয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। আমাদের এখন মানে ডিনার করা হচ্ছে ট্রেনে আর কি। আলু পনিরের তরকারি, এদিকে আলু ফুলকপির চচ্চড়ি, লুচি, ঠিক আছে, লুচি, আলু ফুলকপির চচ্চড়ি আর আলু পনিরের তরকারি। আর মেসো খাবে ভাত। মেসো এখানে ভাত বাড়ছে ট্রেনের মধ্যে, ভাত পোস্তর বড়া। আমি কিন্তু একটু একটা পোস্তর বড়া দিয়ে আমি একটু ভাত খাবো। বাবা লুচি খাচ্ছে, একটু ভাত খাবো, আমি একটু ভাত খাবো তো। আর গাড়ি থেমে গেছে, এরা ভাত বাড়ছে থেকে গাড়িও থেমে গেছে। আর ওই দূরে হচ্ছে সবজির দোকান, ট্রেনের কোচ থেকে দেখা যাচ্ছে সবজির দোকান, টমেটো, বরবটি সব আছে। ডিনার করতে করতেই গাড়ি এসে ঢুকলো পাটনা স্টেশন। 10:05 আর গাড়ি এখন ঢুকছে পাটনা। প্রায় 20 মিনিট মতন লেট আছে। আর তবে পাটনায় ভালো রাশ আছে স্টেশনে। উল্টো দিকে দাঁড়িয়ে আছে সম্ভবত জম্মুতাওয়াই না অমৃতসর, হাওড়া অমৃতসর এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, অমৃতসর মেলটা। হামসাফার এক্সপ্রেস কিন্তু ভালো ভিড় আছে পাটনায়। আর এখন বাজে 9:54। মধুপুর আনন্দ বিহার হামসাফার এক্সপ্রেসের পাটনায় ঢোকার টাইম রাত 9:30। প্রায় 10 মিনিটের হল্ট থাকে এই পাটনা স্টেশনে। পাটনা গাড়ি ছেড়ে দিল, এখন বাজে 10:04। গাড়ি পাটনা ছাড়লো, এরপরে আরা আছে, তারপর বক্সার আছে। তবে আর সম্ভবত ভিডিও করা যাবে না, যদিও 11টা 11:30 সব টাইমিং আছে। কারণ এবারে প্রচণ্ড ঘুম পাচ্ছে।
সকালবেলা আমি ভোর 5টার সময় উঠেছি, রানীগঞ্জ থেকে এসেছি আসানসোল, আসানসোল থেকে আবার এসেছি আমি রূপনারায়ণপুর, তারপরে আবার ট্রাভেল করছি হচ্ছে এই মধুপুর থেকে। তো আর টায়ার্ড লাগছে, এবারে ঘুমোতে হবে। পাটনা জাংশন ছেড়ে বেরোতেই তোড়জোড় শুরু হয় বিছানা করার। তারপর শরীর টায়ার্ড থাকায় শুয়ে পড়ি নিজের বাড়িতে, আর মনের মধ্যে থাকে আদি কৈলাসের এক অদ্ভুত উত্তেজনা। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম 12235 হামসাফার এক্সপ্রেস। গাড়ি চলছে একদম নিজস্ব ছন্দে, কানপুর পেরিয়ে গেছে। এখন বাজে ঘড়িতে সকাল 6:30। 5:40 নাগাদ গাড়ি কানপুর ঢুকেছে, আর 5 মিনিট থেকে তারপর গাড়ি আবার ছেড়ে দিয়েছে। আর আজকে হচ্ছে মহাপঞ্চমী, 27শে সেপ্টেম্বর 2025। কলকাতায় তো একদম জমজমাটি শুরু হয়ে গেছে, আর আমরা এখন কলকাতা থেকে অনেকটা দূরে, প্রায় আনন্দ বিহার ঢুকতে এখনো 3 ঘন্টা, কানপুর আর দিল্লির মাঝামাঝি। এই হচ্ছে এখন নাজারা বাইরে, আকাশ একদম পরিষ্কার, চারিদিকের ধান ক্ষেত, দুলকি চালে তার গাড়ি চলছে এখন হামসাফার এক্সপ্রেস। আর চারিদিকে পুরো ফেন্সিং করা, সবুজ, বৃষ্টিতে পুরো সবুজ হয়ে আছে। সকালের আড্ডা ট্রেনে জমে উঠেছে। আমরা যাচ্ছি আদি কৈলাস, এনারা যাচ্ছেন হজে। দুজনেই তীর্থযাত্রা, সবারই যাত্রা শুভ। আপাতত ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট আমাদের বাসি লুচি, পাঁচা কোচা সবজি, আর হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়া গোলাপ জামুন। মাসি বলছে বাসি লুচি দেখাতে হবে না। লুচির মধ্যে সবজি নিয়ে রাখুন, রোল করে। প্রত্যেকটা ট্রেন জার্নিতে আগের রাতের বেঁচে যাওয়া লুচি দিয়ে পরের দিনের সকালের ব্রেকফাস্ট করাটা আমাদের যেন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ধীরে ধীরে সময় গড়িয়ে চলেছে, কখনো দুধারের সবুজ গাছপালা, আবার কখনো জানা অজানা ছোট বড় স্টেশনকে পিছনে ফেলে এগিয়ে চলেছে আমাদের হামসাফার এক্সপ্রেস। এভাবেই ঠিক 10:40 নাগাদ আমরা পৌঁছে গেলাম আনন্দ বিহার। আমাদের হামসাফারের জার্নি খতম হলো। আনন্দ বিহার স্টেশনে আমরা পৌঁছে গেছি। এবারে আনন্দ বিহার স্টেশনে আমাদের রিটায়ারিং রুম করা আছে, যাবো আনন্দ রিটায়ারিং রুমে চেক ইন করবো। এনাদের সাথেই আমরা পুরো ট্রেনটা সফর করলাম একদম মধুপুর থেকে হামসাফার এক্সপ্রেস। এনারা হজে যাবেন, আমরাও যাবো আদি কৈলাস। সবারই তীর্থযাত্রা শুভ হোক, আর সবার যাত্রা খুব ভালো। হ্যাপি জার্নি এভরিওয়ান। এই হচ্ছে আনন্দ বিহার টার্মিনাল, এইখানে আমরা এলাম। আর এই হচ্ছে সাবওয়ে, এই সাবওয়ে দিয়ে আমাদের যেতে হবে হচ্ছে রিটায়ারিং রুমে। চলো চলো, বলো তোমার ট্রেনের অভিজ্ঞতা বলো। ভালো, সবথেকে একটা ভালো জিনিস হলো যে আমরা যাচ্ছি আদি কৈলাস, আর কিছু পরিবারের সঙ্গে দেখা ছিল, তারা যাচ্ছে হজ করতে। দুই ধর্মের মানুষ, দুই ধর্মাবলম্বী দুদিকে আমরা যাচ্ছি। দুটো হচ্ছে পূর্ণ কাজ, হজ আর আদি কৈলাস একসঙ্গে তীর্থযাত্রা একসঙ্গে। এই যেখানে আমাদের দুজনের গন্তব্যটা, ব্যাপারটা পুরো পন্থাটা একই হয়ে গেল। সেই ভগবানকে, ও আল্লাহ আর আমি ঠাকুরকে পাওয়া, এই একটা স্টার্টিংটা মানে খুব ভালো স্টার্টিং। তো এটা তো সত্যি, এটা খুব একটা ভালো পয়েন্ট। মানে আজকালকার দিনের সিচুয়েশানে দাঁড়িয়ে এরকম একটা একই সাথে তীর্থযাত্রা, একই কম্পার্টমেন্টের মধ্যে হিন্দু মুসলমান একসাথে, আর দুজনেই তীর্থযাত্রা, সত্যি। মেসো, সমস্ত লাগেজ মেসোকে বইতে হচ্ছে, আর মাসি খালি হাতে যাচ্ছে। মাসি বলেছে আমি ঝাড়া হাত পায়ে এসেছি, কোনো লাগেজ আমি বইবো না। এই আমার মা আর বাবা, আর আমার তো পিঠে একটা রুকস্যাক, সাথে ক্যামেরার ব্যাগ। তো 1 নম্বরে বলছে রিটায়ারিং রুম সব। আচ্ছা, আমাদের আনন্দ বিহারের রিটায়ারিং রুম বুক করা আছে, দুটো রুম বুক করা আছে 4 জনের। তো সেটা হচ্ছে রুম নাম্বার 6 আর রুম নাম্বার 7। তো এটার জন্য চার্জ পড়েছে 700 টাকা। পেনার দিয়ে আপনারা বুক করে দিতে পারেন অনলাইনে। তবে যেদিন টিকিট কাটবেন চেষ্টা করবেন সেদিনই বুক করে নেওয়ার, কারণ দিল্লিতে কিন্তু প্রচণ্ড রাস্তা থেকে রিটায়ারিং রুম বুক করা। তো আনন্দ বিহারে এই হচ্ছে জাস্ট এন্ট্রান্সটা, এখানটা রিসেপশন। বুকিং আইডিটা আপনাকে দেখাতে হবে, দেখালে আধার কার্ড, যে কোনো আইডি কার্ড দিলে
এখানে আপনার এটা মানে ডকুমেন্টসটা ওরা দেখে নেবে, ডকুমেন্টস ভেরিফাই করে তারপর আপনাকে রুম অ্যালট করবে এবং যে টাইমে আছে সেই টাইমেই আপনাকে রুমটা দেবে। আমরা 6 ঘন্টার জন্য বুক করেছিলাম, তো সেটাও পড়েছিল হচ্ছে 700 টাকা। এবারে 9 ঘন্টা আছে, 12 ঘন্টা আছে। আর এই হচ্ছে আমাদের একটা রুম দিয়েছে, আরেকটা রুম এখনও দেয়নি, দিচ্ছে বললো। এই হচ্ছে রুম নাম্বার 7 আনন্দ বিহারের রিটায়ারিং রুম, এসি রিটায়ারিং রুম ডিলাক্স। এই হচ্ছে একটা বড় কিং সাইজ বেড, আর এইখানে রয়েছে সোফা, 3 সিটার সোফা, সামনে একটা টি টেবিল। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে একটা ডেস্ক রয়েছে, সেখানে কেটল রয়েছে, বসার চেয়ার রয়েছে, আপনার যদি অফিসের কাজ আছে সেটাও করতে পারেন। আর রয়েছে একটা মিনি ফ্রিজ, মিনি বার, আর এখানে একটা রয়েছে বিশাল ওয়ার্ড্রপ। আনন্দ বিহারের রিটায়ারিং রুম যে এত ভালো হবে তা আমরা আশা করতে পারিনি। আনন্দ বিহারে এসি, নন এসি, ডরমেটরি সব ধরনের রিটায়ারিং রুম রয়েছে। টিকিটের পিএনআর দিয়ে আইআরসিটিসি অ্যাপ থেকে বুক করে নিতে হয়। 3 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সব ধরনের অপশান এই রিটায়ারিং রুমে আছে। আমরা 4 জনের জন্য 2টো রিটায়ারিং রুম বুক করেছিলাম, আর 400 টাকা এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হয়েছিল 5 জন থাকার কারণে। তো আনন্দ বিহার স্টেশন থেকে আমরা জাস্ট বেরোচ্ছি, এখন দেখা যাক কোথায় যাবো কোনো ঠিক নেই, তবে মারাত্মক গরম বাইরেটা। আমরা অটো করলাম, অটোয় যাব হচ্ছে আমরা লক্ষ্মীনগর মার্কেট। জানি না কি আছে, জাস্ট নেটে দেখলাম লক্ষ্মীনগর মার্কেট। একজন দুজন বলেছিল দিল্লি লক্ষ্মীনগর মার্কেট যাবি, আর 150 টাকা অটো ভাড়া আনন্দ বিহার টার্মিনাস থেকে। তবে আমরা 100 টাকা একটু রাজি করলাম, 150 টাকা বলছিল অনেকে। 2টো অটো, আর দিল্লির নিয়ম হচ্ছে একটা অটোতে 3 জন। আর এই হচ্ছে আনন্দ বিহার টার্মিনাস। এই হচ্ছে লক্ষ্মীনগর মার্কেট। আমি জানি না এই মার্কেটে কীভাবে ভালো পাওয়া যায় বা না পাওয়া যায়, তাও অনেকে বললো বলে জাস্ট এসছি এই লক্ষ্মীনগর মার্কেটে। এই মাসি পছন্দ হচ্ছে 200 फिक्स प्राइस। 250 मार्केट मिलेगा हमारे यहाँ। 200 টাকা পড়বো হচ্ছে। মাসি কি কিনলে? ফুলের তো কত বললো? এটা 150 টাকা। তো ভালোই সস্তা হয়ে গেছে। লক্ষ্মীনগর মার্কেটে জিনিসপত্রের দামের খুব একটা ফারাক নেই অন্য জায়গার সাথে, তবে নবরাত্রি চলায় কিছু কিছু দোকানে স্পেশাল সেল চলছিল। আপনারা যদি আনন্দ বিহারে নামেন আর হাতে যদি 7 থেকে 8 ঘন্টার সময় থাকে, তাহলে আপনারা অক্ষরধাম ঘুরে নিতে পারেন আনন্দ বিহার থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। আমাদের হাতে সময় কম থাকার কারণে আমরা অক্ষরধাম যাইনি। লক্ষ্মীনগর মেট্রো স্টেশনে আমরা এসে গেছি। তো আনন্দ বিহারের জন্য আমরা টিকিট কেটেছি 21 টাকা করে টিকিট, আর সেখানে আমরা অটোতে এলাম 150 টাকা করে। 300 টাকা সেটা 110 টাকায় আমাদের হয়ে গেল, মানে 105 টাকায় হয়ে গেল। এইবারে লাঞ্চ করতে হবে। সেই যে ট্রেনে বাসি লুচি খেয়েছি, তারপর এখনো কিছু খাওয়া হয়নি। এইবারে আমরা খাবো হচ্ছে এই রাজা কি রসই। শুনলাম এইটার খুব নাম আছে এবং রিভিউ দেখলাম ভালো, একদম রেলের কোচকে নিয়ে বানিয়েছে। এই রাজা কি রসই রেস্টুরেন্টটি আনন্দ বিহার টার্মিনালের একদম সামনে, আর গুগলে আমরা রেটিংও দেখেছিলাম 4.8। আমরা বসে আছি হচ্ছে এই রাজা কি রসইয়ের এই ট্রেনের কোচের মতন রেস্টুরেন্টটাতে। অ্যাম্বিয়েন্সটা ভালোই, বেশ সাজানো গোছানো। তো আমাদের এসছে মালাই চাপ, এটা বললো কাজু ফাজু দিয়ে বেটে এটাকে করা, 220 টাকা প্লেট। এটা আমি অর্ডার করেছিলাম গার্লিক নান, মিক্স ভেজ আর এই মালাই চাপ। মালাই চাপটা খেতে অন্যরকম, দুর্ধর্ষ বলাটা ভুল, মানে অন্যরকম স্টাইল। গার্লিক নান মোটামুটি টেস্ট ভালোই, প্রাইস অনুসারে ঠিকঠাক। মালাই চাপ এক প্লেটের দাম 220 টাকা, মোটামুটি 10 থেকে 12 টুকরো দিয়েছিল। আর গার্লিক নান সাইজটা বড়ই, 45 টাকা। আলু জিরাও 150 টাকা, মিক্স ভেজ 160 টাকা, আর ভাত হচ্ছে 100 টাকা। খাবার মোটামুটি দাম অনুসারে ঠিকঠাক, খুব একটা বাজে না, স্বাদও ভালো, খারাপ না। খাওয়া দাওয়া করে রুমে এসে একটু রেস্ট নিয়ে 6টা বাজতেই আমরা চেক আউট করলাম। না, আমরা
দিল্লি মার্কেট থেকে ঘুরে তারপর খাওয়া দাওয়া করে তারপর আবার রিটার্ন রুমে চলে গেছিলাম, সেখানে রেস্ট করে 6টা অবধি আমাদের 6 ঘন্টার বুকিং ছিল, 6টা অবধি আমাদের টাইমিং ছিল। এইবারে আমাদের ট্রেন হচ্ছে দিল্লি ক্যান্টনমেন্ট থেকে, যেটা হচ্ছে টনকপুর যাবে। তো আমার সাথে আছে এখন দাঁড়িয়ে হচ্ছে বাসুদেবজি, এসছে ঝাড়খণ্ড থেকে, যাবে জামশেদপুর। জি। और बोलो कहाँ किस लिए आए हो इधर? मैं घूमने आया था हरियाणा, हाँ, घूम लिया। मैं टाटानगर जाना चाहता हूँ। अच्छा। ट्रैवल करते हैं और बंगाली में ब्लॉग बनाते हैं। अभी Yes, अभियात्री नाम है, देखो सबका साथ शेयर भी करो। एकदम, एकदम। ठीक है, ओके, थैंक यू। ओके भैया। চলো বাই। ओके। এই গাড়ি বুক করলাম আনন্দ বিহার থেকে, আমাদের পৌঁছে দেবে হচ্ছে দিল্লি ক্যান্ট। মোটামুটি 1000 টাকা বলেছে, সেটাকে একটু কম সম করা হয়েছে। এখন দেখা যাক লাস্টে কত নেবে। আর এই যে রাজু ভাই আছে, আমাদের রাজু ভাই নিয়ে যাবে। তোরা আগে লে লো ইসকা। বিহার থেকে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। আমরা আনন্দ বিহার ছেড়ে বেরোচ্ছি, তাই যাত্রা শুরুর আগে সবাই মিলে হর হর মহাদেব। হর হর মহাদেব। মারাত্মক জ্যাম রাস্তায়, প্রায় 40 মিনিট হয়ে গেল আমরা দাঁড়িয়ে আছি। এখন জানি না কত করে পৌঁছাবো। প্রায় 1.5 ঘন্টা বাদে আমরা দিল্লি স্টেশনে এসে পৌঁছলাম, দিল্লি ক্যান্টনমেন্টের সামনে। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে, গাড়িগুলোকে সেই ওই দূরে সব ঘুরিয়ে দিচ্ছে, এইখান থেকে পুরো কিন্তু আসতে দিচ্ছে না। এইটা কিন্তু একটা বাজে লাগবে, মানে যাদের লাগেজ হবে বা সিনিয়র সিটিজেন হবে বা কোনো পেশেন্ট হবে, তাদের অনেকটা কিন্তু মানে হেঁটে যেতে হবে। স্টেশনটার পরিকাঠামো কিন্তু এখনও ভালো নয়, কাজ চলছে, হয়তো আগামী দিনে আরও বেশি উন্নত হবে। প্রবলেমগুলো কি, প্রবলেম হচ্ছে এর এন্ট্রান্সটা অনেকটা হাঁটা পথ। দ্বিতীয়ত হচ্ছে স্টেশনটার অবস্থা এখন রেলপাড়া পার, মানে প্ল্যাটফর্ম যদি পার করতে হয় আমাদের এইভাবে পার করতে হবে। খাবারের দোকান বলতে এইগুলোই, মানে দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশনে সেরকম ভালো কিন্তু খাবারের দোকান নেই। তো আমাদের কোনো খাবার তোলাও নেই, আমরা ভেবেছিলাম সামনে থেকে কোনো খাবার পেয়ে যাবো, ওগুলোকে তুলবো, তো এখন বুঝতে পারছি না, দেখা যাক। আর সব থেকে বড় কথা, অর্ডার অ্যান্ড ফুড করছি, ট্রেনের ফুড করছি, সেটাও কিন্তু এই লোকেশনে নিচ্ছে না। এই হচ্ছে দিল্লি ক্যান্টনমেন্ট বাজার। চিকেন কাটছে এদিকে, ওদিকে মাছ আছে। আমরা দিল্লি ক্যান্টনমেন্টের বাজার থেকে জাস্ট পেছন দিকটা দিয়ে এসে বেরোলাম। এখানে হচ্ছে জনতা ধাবা, এখানে আপাতত রাত্রে ডিনারটা পেয়েছি, রুটি পরোটা এগুলো অর্ডার করেছি। ওই দিকটায় কিন্তু সেরকম কিছু এখনও ডেভেলপ হয়নি, আর পুরো রাস্তাটার কাজ হচ্ছে। এটা একটা বড় মানে ব্যাপার, যেটা দিল্লি ক্যান্টনমেন্টে পুরো রাস্তাটা কাজ হচ্ছে, প্ল্যাটফর্মের রাস্তা। আর এই হচ্ছে জনতা ধাবা। এই হচ্ছে রাস্তা পরোটা, এটা আমাদের ওখানে ময়দা হয়, এটা পুরো আটা, লাল কালার আপনারা ব্যাপার ভালো না, তবে তেলটা কম, তেলের জন্য খুব ভালো, সকাল থেকে একদম লোককে ধুয়ে নিয়ে আসতে হচ্ছে ট্রলি, সেই লেভেলের ধুলো। আমরা ওয়েটিং হল থেকে বেরিয়ে এলাম। এবারে গাড়ির মোটামুটি টাইম হয়ে গেছে 10:50 রাইড টাইম, এখন বাজে 10:40। তো 2 নম্বরে দেবে, যেতে হবে এইটা দিয়ে, এই হচ্ছে রাস্তা। গাড়ি আসছে আমাদের, গাড়ি এসে গেছে 2 নম্বর প্ল্যাটফর্মে দিল্লি ক্যান্টনমেন্টের। এই হচ্ছে 15091 ডাউরি টনকপুর এক্সপ্রেস। আমাদের আছে 3 ইকোনমি কোচ M2-তে। ট্রেনে উঠেছি, লাগেজপত্র রাখতে না রাখতেই গাড়ি ছেড়ে দিয়েছে। প্রায় 12টা বাজতে চলে, গাড়ি এখন ঢুকছে ওল্ড দিল্লি। বহু বছর আগে গেছি এই ওল্ড দিল্লি দিয়ে, যখন কালকা মেলে গেছি তখন এই ওল্ড দিল্লি দিয়েই গেছি। এই হচ্ছে ওল্ড দিল্লি স্টেশন, আর এরপরে চলে যাচ্ছে তো গাড়ি টনকপুরের দিকে এগোবে। বাকি ব্লগ থাকবে পরের এপিসোডে। 15091 দরাই টনকপুর এক্সপ্রেস ধরে আমাদের গন্তব্য টনকপুর। এই গাড়ি দিল্লি ক্যান্টনমেন্টে 10:50 ছেড়ে ওল্ড দিল্লি পৌঁছায় রাত 12:25। উত্তরাখণ্ডের কুমায়ুনের দিকে যেতে হলে আপনারা এই গাড়িটিতে ট্রাভেল করতে পারেন। এই ট্রেনের আরও ডিটেলস থাকবে পরের এপিসোডে, আর থাকবে জঙ্গলে ঘেরা রেল লাইন দিয়ে আমাদের টনকপুর পৌঁছানোর গল্প।
আর সেখান থেকে ধারচুলা। তাই আগামী এপিসোডগুলো দেখার জন্য এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। আজ তবে এটুকুই, দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।